হ্যাঁ, শাহেদ খান শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো স্যার, আসসালাম, শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের শামীম আমিসের একটু প্রবলেম থাকার কারণে আজকের ক্লাসটা আমি কন্টিনিউ করব, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা এই সরাসরি ক্লাসে চলে যাই। তাহলে ফিনান্স ব্যাংকিং তোমাদেরকে মিস মনে হয় নবম অধ্যায় পড়াচ্ছিল নাকি? ইয়েস, ইয়েস স্যার। ওকে, নবম অধ্যায়ের মধ্যে ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন, এই বিষয়টাই ব্যাংকিং ব্যবসায় কি এবং ব্যাংকিং ব্যবসায়ের উদ্দেশ্যগুলো পড়ানো হয়ে গিয়েছিল। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার প্রথমটি হচ্ছে ব্যাংকের গঠন। ব্যাংক সম্পর্কে তো আমরা পরিচিত মনে হয় নাকি? স্যার, ব্যাংক সম্পর্কে আমাদের ধারণাটা কেমন? ব্যাংক কি আসলে, মূলত ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান? ইয়েস স্যার। বলো তো একটু দেখি, ব্যাংক সম্পর্কে বলো, তুমি যা কিছু জানো কিছু বলো। স্যার, ব্যাংকে স্যার আমরা টাকা রাখি স্যার। আমরা টাকাটা আমাদের টাকা টাকাগুলো ব্যাংকে রাখি। কেন ব্যাংকে রাখি আমরা আমাদের টাকাগুলো? আমাদের কাছে কেন রাখি না? চুরি হয়ে যাবে যে তাই। এক নাম্বার কারণ হচ্ছে চুরি হয়ে যাবে। শুধু কি এটাই? না স্যার, অনেক আছে। আর তারপরে ওখানে রাখলে স্যার একটা সেফটি, সেফটি স্যার। সেফটি, চুরি কি আর হচ্ছে যে আমাদের কাছে রাখলে টাকাটা কি বাড়বে? ধরো তোমার না বাসায় স্যার। সিন্ধুকের মধ্যে তুমি টাকাটা রেখে দিয়েছো, তাহলে কি তোমার টাকাটা বাড়বে? অবশ্যই না বাড়বে স্যার। না। কারণ ব্যাংকে একটা সুদের হারে অর্থটা বৃদ্ধি পায়, কিন্তু বাসায় সেটা বৃদ্ধি পায় না। তাই ব্যাংকের প্রয়োজন। আজকে আমরা এই ব্যাংক কিভাবে গঠিত হয় সেই বিষয়টা একটু জানবো বা বোঝার চেষ্টা করব। দেখো, ভূমিকা। কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন ও সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। তাহলে কয়জন পরিচালক লাগে? সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। বুঝতে পেরেছো কিনা? তাহলে ইয়েস আমাদের স্যার। দুই ধরনের কোম্পানি আছে, একটা হচ্ছে পাবলিক লিমিটেড আর একটা প্রাইভেট লিমিটেড। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে ব্যাংক স্থাপনের জন্য সর্বনিম্ন 2 জন, অর্থাৎ কমপক্ষে 2 জন লাগবে, এবং সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংকটা স্থাপন করা যাবে। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন, অর্থাৎ যতজন খুশি পারবে, কোনো সীমা নেই, সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা প্রক্রিয়া একটু ভিন্ন। সরকারি ব্যাংকগুলো এবং বেসরকারি ব্যাংকগুলো স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম এবং পরিচালনায় কিছুটা কি রয়েছে, ভিন্নতা রয়েছে। দেখো, সরকারি ব্যাংকের ক্ষেত্রে প্রথমেই যিনি প্রধান, ব্যাংকের প্রধান, তাকে বলা হয় চেয়ারম্যান। যেমন সোনালী ব্যাংকের চেয়ারম্যান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান, এরকম সরকারি ব্যাংকের প্রধানদেরকে বলা হয় চেয়ারম্যান। তার নিচে অবস্থান করে কে? ব্যবস্থাপনা পরিচালক। অর্থাৎ চেয়ারম্যানের এটাকে নিচে ব্যবস্থার অবস্থান পরিচালক, করেন। এটাকে বলো। ব্যবস্থাপনা পরিচালক এটাকে। ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে চেয়ারম্যানের অধীনে থেকে যিনি প্রতিষ্ঠান পরিচালনা করবেন, অর্থাৎ ব্যবস্থাপনার দিকগুলো দেখবেন। এরপর হচ্ছে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালককে সাহায্য করবে। সহকারী ব্যবস্থাপনা পরিচালক। সহকারী ব্যবস্থাপনা পরিচালকের কাজ হচ্ছে যে
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালককে তাদের কার্য সম্পাদনের ক্ষেত্রে সহায়তা করা। মহাব্যবস্থাপক, এরপরে হচ্ছে মহাব্যবস্থাপক মানে হচ্ছে যিনি ব্যাংকের সব ব্যবস্থাপনার দিকগুলো কি বিস্তারিতভাবে দেখাশোনা করেন, পর্যবেক্ষণ করেন, যাচাই বাছাই করেন। এরপর হচ্ছে ডেপুটি মহাব্যবস্থাপক, অর্থাৎ ডেপুটি মানে মহাব্যবস্থাপকের কি? নিচে অবস্থান করেন। ডেপুটি মানে সহকারী মহাব্যবস্থাপক। নির্বাহী কর্মকর্তা, সিনিয়র নির্বাহী কর্মকর্তা, সিনিয়র কর্মকর্তা, ঠিক আছে। সিনিয়র অফিসার, সিনিয়র নির্বাহী অফিসার এবং নির্বাহী কর্মকর্তা, এই তিনজন একই লেভেলে থেকে কাজ করবে। বুঝতে পেরেছো সরকারি ব্যাংকের ক্ষেত্রে ব্যবস্থাপনাটা? প্রাইভেট ব্যাংক স্থাপনে সর্বনিম্ন ও সর্বোচ্চ সংখ্যা কত? পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংক সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিচালকের সংখ্যা কত? সমবায় বা অন্য যে কোনো নামে পরিচালিত ব্যাংকগুলো বেআইনি ব্যাংক ব্যবস্থা হিসেবে চিহ্নিত হয় কেন? সরকারি ব্যাংকে সর্বোচ্চ কর্মকর্তা কে? প্রথম প্রশ্ন দেখো, প্রাইভেট ব্যাংক স্থাপনের সর্বনিম্ন ও সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2 থেকে 13, অর্থাৎ সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 13 জন। পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংক সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিচালকের সংখ্যা কত? পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংক সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিচালকের সংখ্যা হচ্ছে 7 জন। সমবায় বা অন্য যে কোনো নামে পরিচালিত ব্যাংকগুলো বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসেবে চিহ্নিত হয় কেন? কারণ হচ্ছে এগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন হওয়ায়, অর্থাৎ এই সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ধরনের অনুমোদন নিয়ে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না বলে এগুলো কি বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসেবে চিহ্নিত। সরকারি ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তার নাম কি? চেয়ারম্যান। চেয়ারম্যান। বেসরকারি ব্যাংকের সর্বোচ্চ পদটি হচ্ছে কি? তাও চেয়ারম্যান। চেয়ারম্যান। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো ব্যাংকের গঠন? তাহলে ব্যাংক গঠন করতে হলে কি লাগবে? বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে যে কেউ চাইলে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ কি 13 জন পরিচালক দিয়ে ব্যাংক গঠন করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাংকের গঠনটা দেখলাম। এরপর আমরা চলে যাব পরবর্তী যে অংশের আলোচনা সেটাতে। পরবর্তী অংশের আলোচনা জন্য যে স্লাইডটা সেটা হচ্ছে হ্যাঁ দেখো, এই যে স্ক্রিন দেখা যাচ্ছে, সবার মোবাইলে কি স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা বলো? ইয়েস স্যার। তাহলে আজকের পাঠের পরবর্তী অংশে সবাইকে স্বাগতম। এই অংশে আমরা দেখব একই নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরনের মধ্যে ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি।
যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায় পরিচালনা করে সেক্ষেত্রে কিছু মূলনীতি মেনে চলতে হয় বা মূলনীতিগুলো অনুসরণ করতে হয়। তার মধ্যে আমরা দেখি কি কি মূলনীতি রয়েছে। ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসা, অর্থাৎ ব্যাংক হচ্ছে একটি ঝুঁকিবহুল ব্যবসা। ঝুঁকি মোকাবেলা শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দক্ষ ব্যবস্থাপনা না গড়লে ঝুঁকি এড়ানো কঠিন। অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু মৌলিক নীতি মেনে চলতে হয়। আমরা জানি ব্যাংক নিজের টাকা দিয়ে ব্যবসা করে নাকি অন্যের অর্থ দিয়ে ব্যবসা করে? অন্যের অর্থ দিয়ে। কিভাবে একটু বলতে পারবা? হ্যাঁ স্যার। বলো তো। আপনি ব্যাংকে টাকা রাখছেন, এটা আরেকজনকে দিবে। হ্যাঁ, আমরা ব্যাংকে যে অর্থগুলো জমা রাখি মূলত ব্যাংক ওই টাকাগুলো দিয়ে কি করে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে। ব্যাংকের নিজের অর্থ খুব একটা থাকে না, তাই বলা হয় ব্যাংক অন্যের অর্থ নিয়ে ব্যবসা করার কারণে তাদের ঝুঁকিটা, অন্যের টাকা নিয়ে যেহেতু ব্যবসা করতেছে, ব্যবসায় লস হলে সেই টাকাগুলো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে না। তাই স্যার। ব্যাংক ব্যবসায় করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য কিছু মৌলিক নীতি মেনে চলতে হয় বা অনুসরণ করতে হয়, সেগুলো আজকে একটু আমরা দেখব। দেখো, প্রথমটা হচ্ছে কি নিরাপত্তার নীতি। প্রথমটা হচ্ছে কি কিসের নীতি? নিরাপত্তা নীতি। দেখবা ব্যাংকের ক্যাশ কাউন্টার, কখনো ব্যাংকে তো গেছো মনে হয়, হ্যাঁ স্যার। ক্যাশ কাউন্টার অর্থাৎ যেখানে টাকা পয়সা থাকে সেখানে নিরাপত্তা সম্পর্কে দেখছো? খুব হাই হ্যাঁ সিকিউরিটি স্যার। না? হ্যাঁ দেখছি স্যার, কতগুলো এছাড়াও থাকে, বিভিন্ন বডিগার্ডের বেসরকারি মতো থাকে। ব্যাংকগুলোতে ঢোকার সময় সিকিউরিটি গার্ড থাকে না? হ্যাঁ, হাতে পিস্তল নিয়ে থাকে। হ্যাঁ, অর্থাৎ অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ব্যাংক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু নিরাপত্তার দিকটা একটু বেশি দেখা যায়। অন্যান্য ব্যাংকগুলোতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আমরা যাই এবং ব্যাংকেও যাই, ব্যাংকে দেখা যাচ্ছে কিছু নিরাপত্তা কর্মী বন্দুক নিয়ে সর্বক্ষণ পাহারায় থাকে। তারপর হচ্ছে গ্রাহকরা চাইলেও ক্যাশ কাউন্টারের ভিতরে যাইতে পারবে না, অর্থাৎ যেখানে টাকা পয়সা লেনদেন হয় সেখানে গ্রাহকরা চাইলে যেতে পারবে? নো স্যার। ওইটা রেস্ট্রিক্টেড এরিয়া থাকে না, অর্থাৎ সবাই যাইতে না পারে এমন ব্যবস্থা করে রাখে। তার মানে অর্থের নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংক। কি করে? গ্রাহকের যে নিরাপত্তা। অর্থটা জমা থাকে সেটার নিরাপত্তা নিশ্চিত করে, এটা একটা নীতি। 2 নম্বর হচ্ছে মুনাফার নীতি। ব্যাংক তার ব্যবসা করার মাধ্যমে যে মুনাফা অর্জন করবে সেই মুনাফাটা কি করবে সবার মাঝে ভাগ করে দিবে, অর্থাৎ যারা অর্থ জমা রেখেছে তাদেরকে তাদের অর্থের উপর প্রাপ্য মুনাফা প্রদান করবে এবং ব্যাংক যেখানে বিনিয়োগ করেছে সেখান থেকে তারা তাদের মুনাফাটা আদায় করবে। তাহলে এটা স্যার হচ্ছে এখানে ব্যাংকের লাভ কি? মুনাফার নীতি। স্যার এখানে ব্যাংকের লাভ কি? আপনার টাকা যদি ব্যাংকে রাখে, ব্যাংকের তো লাভ নেই। ব্যাংকের অবশ্যই লাভ আছে। আমার টাকা ব্যাংকে রাখলে ব্যাংকের লাভ কি এটা আমি তোমাকে বলি। ধরো আমি ব্যাংকে 10,000 টাকা জমা রাখলাম, কত টাকা? 10,000। ব্যাংক আমাকে বললো 8% সুদ দিবে, কয় পার্সেন্ট? 8%। 8%। 10,000 টাকার 8% কত হয়? 800 টাকা। হ্যাঁ। কত টাকা? 800 টাকা। ব্যাংক আমাকে 1 বছর পরে কত টাকা ফেরত দিবে? 800 টাকা। 10,800 টাকা। অর্থাৎ আমার টাকা হচ্ছে 10,000 এবং আমার টাকার উপর প্রফিট 800, তাহলে সর্বমোট আমাকে 10,800 টাকা দিবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। কখন দিবে এই টাকাটা আমাকে? 1 বছর অতিবাহিত বছরের শেষে। হওয়ার পরে আমার 10,000 টাকা তারা 1 বছর ব্যবহার করবে। কিভাবে ব্যবহার করবে? আমার থেকে টাকাটা নেওয়ার পরে তারা টাকাটা যে প্রতিষ্ঠানের ঋণের প্রয়োজন, যেমন বিভিন্ন ছোটখাটো ব্যবসায়ীরা আছে না, কৃষক আছে না, যাদের অর্থের প্রয়োজন হয় তারা ব্যাংক থেকে অর্থ ঋণ নেয় না? হ্যাঁ। এরকম কেউ যদি ব্যাংকে ঋণ করতে যায় তখন ব্যাংক বলবে যে আমি আপনাকে 10,000 টাকা দিব, বিনিময়ে আপনাকে 12,000 10% সুদ দিতে হবে। কত পার্সেন্ট সুদ দিতে হবে? 10%।
তাহলে 10%, 1,000 টাকার 10% হচ্ছে 10,000 টাকার 1,000 টাকা 10% হচ্ছে 1,000। তাহলে ব্যাংক আমার 10,000 টাকা যাকে ঋণ দিল তার কাছ থেকে আদায় করবে কত টাকা? 1,000 11,000 টাকা, অর্থাৎ 1,000 টাকা। আমাকে সেখান থেকে দিবে কত? 800 টাকা। 800 টাকা তাহলে ব্যাংকের লাভ কত? 200 টাকা হ্যাঁ, 200 টাকা 200 টাকা। তাহলে ব্যাংকের এই টাকাটা লাভ করার জন্য কোনো মূলধন বিনিয়োগ করতে হয়েছে, নাকি আমার টাকা না দিয়ে স্যার ব্যাংক লাভ করে আবার আমাকে ফেরত দিছে এবং নিজের জন্য একটা মুনাফা নিতে পারছে? স্যার আমরা যদি স্যার ব্যাংকে টাকা রাখি স্যার 1 মাস পর যেখান থেকে টাকা কাটে হ্যাঁ, যে 100 টাকা করে, বুঝি নাই। আমরা যদি ব্যাংকে টাকা রাখি ওখান থেকে যে টাকা কাটে যে 100 টাকা করে মাসে 100 টাকা করে কে বলছে যে এটা? ব্যাট কাটে। না না, ব্যাট ওরকম কাটে না। ব্যাট একটা নির্দিষ্ট নিয়ম আছে, এত বেশি ব্যাট কাটবে না। ব্যাট কাটে যে 10%, অর্থাৎ তুমি 100 টাকা রাখলে 10 টাকা না কাটতে পারবে, 100 টাকা কখনো কাটবে না। বুঝতে পারছো মুনাফার নীতি? হ্যাঁ স্যার এবার আসো তারল্য নীতি। তারল্য শব্দটা বোঝায় নগদ অর্থের স্থিতিশীলতা। ব্যাংক সবসময় তারল্য নীতি বজায় রাখতে হয়, অর্থাৎ যখন কোনো গ্রাহক ব্যাংকের নিকট থেকে অর্থ উত্তোলন করতে যায়, ব্যাংক তখন তাকে তার প্রয়োজনীয় অর্থ সরবরাহ করে। আবার কেউ যখন অর্থ জমা রাখে তখন ব্যাংক সেই অর্থটা নিজের কাছে রাখে, অর্থাৎ ব্যাংক গ্রাহককে যে অর্থ লেনদেন করবে সেটা যথাযথ পরিমাণ সংরক্ষণ করে রাখাকে বলা হচ্ছে তারল্য নীতি। মনে করো তুমি ব্যাংকে গেলা কিন্তু ব্যাংক তোমাকে তোমার চাহিদা অনুযায়ী অর্থ সরবরাহ করতে পারে নাই, তাহলে কি হবে? ব্যাংকের তারল্য নীতির ব্যাঘাত ঘটবে। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার তারল্য নীতি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার স্যার আমি যদি আপনি যদি ব্যাংকের থেকে টাকা নিয়ে আপনি যদি টাকাটা আর না দেন এরকম তো তাহলে তো অনেকেই ব্যাংকের লস করে, না স্যার? তখন ব্যাংক যাচাই বাছাই করবে না। টাকা দেওয়ার সময় তো তোমাকে যাচাই বাছাই করে দেখবে তুমি অ্যাকচুয়ালি টাকা পরিশোধ করবে কিনা। তোমার কাছ থেকে মূল্যবান একটা সম্পদের দলিল ব্যাংক বন্ধক রাখবে, তারপর তোমাকে ঋণ দিবে। এরপর হচ্ছে কি প্রাচুর্য এবং সচ্ছলতার নীতি। ব্যাংক প্রাচুর্য এবং সচ্ছলতার নীতি মেনে চলে, অর্থাৎ গ্রাহককে চাহিদা মাত্র তার অর্থ পরিশোধ করে থাকে। আমরা যখনই ব্যাংকে যাই না কেন টাকা উত্তোলন করতে পারি না এমন কোনো দিন ঘটে? না স্যার আমরা সবসময় আমাদের জমাকৃত অর্থ যখন খুশি ব্যাংক থেকে কি করতে পারি? তুলে আনতে পারি। বা কোনো কারণে যদি কোনো ব্যাংক দিতে অসমর্থ হয় বা না পারে, তখন আমরা আমাদের সেই ব্যাংকের হিসাব বন্ধ করে দেই, বলি যে না এই ব্যাংকটা তো ভালো না, আমাকে আমার চাহিদা অনুযায়ী টাকা সরবরাহ করতে পারছে না। ফলে প্রাচুর্য এবং সচ্ছলতার নীতি মেনে চলাটাও ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এরপর হচ্ছে দক্ষতার নীতি। ব্যাংক দক্ষতার সাথে পরিচালনা করে। বিভিন্ন ব্যাংক খুব দ্রুত কাস্টমারদেরকে বা গ্রাহকদেরকে সেবা প্রদান করে, এটা হচ্ছে ব্যাংকের দক্ষতার নীতি। সেবার নীতি। দেখো আমরা ব্যাংকে গেলে ব্যাংক আমাদেরকে কত রকম সেবা দিচ্ছে, ডিপিএস করার সুযোগ দিচ্ছে, তারপর হচ্ছে টাকা জমা রাখার সুযোগ দিচ্ছে, বিদেশে টাকা ট্রান্সফার করার সুযোগ দিচ্ছে, বিভিন্ন ধরনের সেবা ব্যাংক আমাদেরকে দিয়ে থাকে, এটা ব্যাংকের সেবার নীতি। প্রচার নীতি। ব্যাংক বিভিন্ন স্কিম সম্পর্কে, কত বছরে টাকা দ্বিগুণ হবে, কত মুনাফা দেওয়া হচ্ছে, কতটুকু সঞ্চয় করলে তোমার 1 কোটি টাকা হবে দ্রুত, এই জাতীয় বিভিন্ন বিষয়গুলো ব্যাংক আমাদের নিকট প্রচার করে থাকে। এরপর হচ্ছে গোপনীয়তার নীতি। ব্যাংক আমাদের হিসাব যথাযথভাবে গোপন রাখবে, অর্থাৎ আমাদের তথ্য অন্য কাউকে সরবরাহ করবে না বা অন্য কোনো গ্রাহকের হিসাব কাউকে সরবরাহ প্রদান করবে না। এটা হচ্ছে ব্যাংকের গোপনীয়তার নীতি। সুনামের নীতি। একটা ব্যাংক সুনামের সাথে তার গ্রাহকের সাথে লেনদেন সম্পন্ন করবে এবং সুনাম অর্জনের জন্যই ব্যাংক তাদের লেনদেনের কর্মকাণ্ডগুলো কি পরিচালনা করবে। এটা হচ্ছে ব্যাংকের সুনামের নীতি। বিনিয়োগ নীতি। ব্যাংক
আমানতকারীর নিকট হতে সংগৃহীত আমানতগুলো নিজের কাছে রেখে না দিয়ে সেগুলো যথাযথ বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করবে এবং সেই মুনাফা হতে গ্রাহকের অর্থ পরিশোধ করবে। এটা ব্যাংকের বিনিয়োগ নীতি। উন্নয়নের নীতি, ব্যাংক বিভিন্ন ধরনের দেশের উন্নয়নমূলক কাজে অর্থ বিনিয়োগ করে, যেমন পদ্মা সেতু তৈরিতে বিভিন্ন ধরনের ব্যাংক তাদের বিনিয়োগ করেছে। তারপরে বিভিন্ন ব্যবসায়ীদেরকে ব্যাংক ঋণ প্রদান করে, এর ফলে দেশের উন্নয়নে ব্যাংক অবদান রাখে। এটি ব্যাংকের উন্নয়নের নীতি। উদ্দেশ্যের নীতি, ব্যাংক তার যে উদ্দেশ্য মুনাফা অর্জন সেই নীতিতেই কাজ করে, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যেই ব্যাংক তার সকল অর্থনৈতিক কর্মকাণ্ডটা পরিচালনা করে থাকে। এরপর হচ্ছে মিতব্যয়িতার নীতি। ব্যাংকের অন্যতম একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে মিতব্যয়িতার নীতি, অর্থাৎ ব্যাংক তার খরচগুলো পরিশোধ করার ক্ষেত্রে মিতব্যয়িতার নীতি অনুসরণ করবে এবং সঠিক ব্যয়টি পরিশোধ করবে, অপ্রয়োজনীয় ব্যয়গুলো পরিহার করবে। সাবধানতার নীতি, ব্যাংক বিনিয়োগ করার ক্ষেত্রে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই সাবধানতার নীতি অবলম্বন করবে, কেননা গ্রাহকের সঞ্চিত আমানত বিনিয়োগ করার এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যাতে সেটির ফলে গ্রাহক কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়। এটি ব্যাংকের সাবধানতার নীতি। বিশেষায়নের নীতি, ব্যাংক বিশেষায়নের নীতি অবলম্বন করে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য, ঋণ দান, নোট ইস্যু ইত্যাদি ক্ষেত্রে ব্যাংক বিশেষায়নের নীতি অনুসরণ করে, অর্থাৎ বিশ্বের সকল দেশের সাথে যোগাযোগ সম্পর্ক রক্ষা করা বিশেষায়নের নীতি। আজকের এই আলোচনা থেকে আমরা কি কি জানলাম সেটির সংক্ষিপ্ত প্রশ্ন আকারে হচ্ছে: ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কয়টি? ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতির অন্তর্ভুক্ত? আমানতকারীগণকে প্রদত্ত সুদ ও ঋণ গ্রহীতার নিকট হতে প্রাপ্ত সুদের পার্থক্যকে কি বলা হয়? ব্যাংকের তারল্য নীতি বলতে কি বোঝায়? দেখো, ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি হচ্ছে 16টি। ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতি কয়টি? 16টি। ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতির অন্তর্ভুক্ত? ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা ও সততা বিচার করা ব্যাংকিং ব্যবসায়ের নিরাপত্তার নীতির অন্তর্ভুক্ত। আমানতকারীগণকে প্রদত্ত সুদ ও ঋণ গ্রহীতার নিকট হতে প্রাপ্ত সুদের পার্থক্যকে কি বলা হয়? ব্যাংকের মুনাফার প্রধান অংশ, অর্থাৎ আমানতকারীকে যে সুদ, একটু আগে আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝালাম না, 1000 টাকা ব্যাংক ঋণ গ্রহীতার নিকট থেকে আদায় করবে, তারপর সেখান থেকে আমানতকারীকে 800 টাকা পরিশোধ করবে, বাকি 200 টাকা হচ্ছে ব্যাংকের মুনাফা। ব্যাংকের তারল্য নীতি বলতে কি বোঝায়? সার্থক ব্যাংক ব্যবসায় হলো সঠিক তারল্য নীতি, যেখানে অতিরিক্ত তারল্যও থাকবে না, আবার তারল্য সংকটও হবে না। আমানতকারী যখন টাকা তুলতে চায় তখনই তাদের চাহিদা পূরণে ব্যাংক বাধ্য থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি ব্যাংকের নিকট টাকা উত্তোলনে যে নির্দেশ বা চেক প্রদান করে ব্যাংক তাকে সে অনুযায়ী টাকা পরিশোধ করতে বাধ্য থাকে। এক্ষেত্রে যদি ব্যাংক কোনো কারণে টাকা প্রদানে অপারগ হয় তখন তাহলে সেটাকে ব্যাংকের তারল্য নীতির ব্যত্যয় বলা হয়। তাই ব্যাংক যদি আমানতকারীদের অর্থ প্রদান করতে হবে ভেবে সব টাকা তরল অবস্থায় রেখে দেয় তাহলে ব্যাংকের কোনো বিনিয়োগ হবে না, অর্থাৎ তারা লাভজনক খাতে অর্থ পরিশোধ বিনিয়োগ করতে পারবে না এবং মুনাফাও হবে না। তারল্য নীতি ব্যাংক ব্যবসায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নীতি, কারণ সঠিক ও যথাযথভাবে তারল্য নীতি অনুসরণ করতে না পারলে ব্যাংক ব্যবসা তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। কিসের অভাবে ব্যাংক দেউলিয়া হতে পারে? আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক দেউলিয়া হতে পারে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য ব্যাংকের কোন নীতি অনুসরণ করা একান্ত প্রয়োজন? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য ব্যাংকের দক্ষতার নীতি অনুসরণ করা খুবই প্রয়োজন, কারণ ব্যাংক যদি দক্ষ না হয় তাহলে গ্রাহক সন্তুষ্ট হবে না, আর গ্রাহক সন্তুষ্ট না হলে ব্যাংকের দিক থেকে তারা মুখ ফিরিয়ে নিবে,
ফলে ব্যাংক টিকে থাকতে পারবে না। ব্যাংকের সফলতা কোন নীতির উপর অনেকাংশে নির্ভর করে? ব্যাংকের সফলতা বিনিয়োগের নীতির উপর অনেকাংশে নির্ভর করে, অর্থাৎ বিনিয়োগ যদি যথাযথ না হয় তাহলে ব্যাংকের কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হয় না। কিভাবে ব্যাংকের অধিক মুনাফা অর্জন সম্ভব? ব্যয় সংকোচন করে, অর্থাৎ ব্যয় হ্রাস করে বা অপ্রয়োজনীয় ব্যয়গুলো বাদ দিয়ে ব্যাংকের অধিক মুনাফা অর্জন করা সম্ভব। দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত কি? দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত হচ্ছে সেবামূলক কার্যক্রম। ব্যাংক কোন কোন ক্ষেত্রে বিশেষায়নের নীতি অনুসরণ করে? বৈদেশিক বাণিজ্য, নোট ইস্যু, ঋণদান প্রভৃতি ক্ষেত্রে বিশেষায়নের নীতি ব্যাংক অনুসরণ করে থাকে। আশা করি বুঝতে পেরেছ শাহেদ খান। ইয়েস স্যার, বুঝছি স্যার। এই জিনিসগুলো আরেকটু বই থেকে রিডিং পড়বা, অর্থাৎ ব্যাংকের মূলনীতিগুলো পয়েন্টগুলো মুখস্থ করে বর্ণনাগুলো বাসায় পড়বা, ঠিক আছে? ইয়েস স্যার, ঠিক আছে। ওকে, তাহলে মিস পরবর্তী ক্লাস নিবে যথাসময়ে, তোমরা ক্লাসগুলো করবা। আর আজকের ক্লাসের এইচডব্লিউটা আমি দিয়ে দিব, তোমরা এইচডব্লিউ করে দেখাবা। হ্যাঁ, ওকে স্যার। ওকে।